আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। সিনে শো বাংলায় তোমাকে স্বাগতম। আজকে আমরা কোরিয়ান সিরিজ মাই ডেমনের নবম, দশম, একাদশ এবং দ্বাদশ পর্ব এক্সপ্লেইন করব। যারা প্রথম থেকে অষ্টম পর্ব পর্যন্ত দেখোনি তারা আমাদের চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নাও, তাহলে এই পর্বগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলিও না। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ভিডিও। অষ্টম পর্বের শেষে আমরা দেখেছিলাম গুয়ন আর দহি যখন রোমান্টিক একটা মুহূর্ত পার করছিল, তখন সেখানে তাকে একটা ফোয়ারা দিয়ে পানি ঝরতে শুরু করে। আর কিছুক্ষণ পরে দহি খেয়াল করে সেই পানির ফোঁটা গুয়নের আঘাতে লাগার কারণে তার ব্যথা অনুভব হচ্ছে, তাই সে তার পাওয়ার ইউজ করে ফোয়ারার পানিকে সেখানে স্টপ করে দেয়। তারপর যখন গুয়ন দহির হাত ধরে তখনই তার পাওয়ার কাজ করতে শুরু করে, আর সাথে সাথেই তার বুকের ব্যথাটাও চলে যায়। এরপর তারা দুজন নিজেদের বাড়িতে ফিরে যায় আর একসাথে বেশ কিছু সুন্দর মুহূর্ত কাটায়। সকালে ঘুম থেকে উঠলে তারা খুব মজা করে। এখন গুয়ন আর দহি একে অপরকে খুব ভালোবাসতে শুরু করে দিয়েছে, তাই তারা দুজনেই খুব খুশি। এরপর দেখা যায় তারা দুজন আজ বাইরে আসে রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য। সেখানে গিয়ে গুয়ন একটা কাপল প্ল্যাটার অর্ডার করে, কিন্তু ওয়েটার জানায়, স্যার এটা তো ক্রিসমাস স্পেশাল, ওই দিন ছাড়া বানানো হয় না। এটা শুনে গুয়নের রাগ হয়ে যায়, তাই সে বলতে থাকে, এটা কেমন ব্যাপার, আপনাদের তো প্রত্যেক দিনই বানানো উচিত। তখন দহি তাকে শান্ত করে আর বলে, আচ্ছা আমরা তাহলে ক্রিসমাসের দিন সেটা খেতে আসবো, আজকে না হয় অন্য কিছু খাই। এরপর তারা খাবারের অর্ডার দিয়ে দেয়, আর তখনই তারা খেয়াল করে সেখানে তো চুই নামের ওই ছেলেটাও এসেছে, যার সাথে দহি ব্লাইন্ড ডেটে গিয়েছিল আর যাকে সে কন্ট্রাক্টের জন্য বিয়ে করতে বলেছিল। এই ছেলেটা এখানে আরেকটা মেয়ের সাথে আসে। সে তাকে তার ভাব দেখানোর জন্য বলতে থাকে, আমার পেছনে তো একটা মেয়ে পাগলা কুকুরের মতো পড়ে গিয়েছিল, আমার পিছে ছাড়ছিলই না। এইসব শুনে গুয়নের অনেক রাগ হয়, কারণ সে তো ভালো করেই বুঝতে পারে যে এই ছেলেটা দহির কথাই বলছে। তাই সে বলে ওঠে, পাগল কুকুর তো তুই তো সেখানে কুকুরের মতো সব খাবার শুকে বেড়াচ্ছিলি। এসব শুনে ওই ছেলেটা তার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। তখনই গুয়ন দহিকে বলে, তোমার হাতটা দাও তো। দহি জিজ্ঞেস করে, কেন? গুয়ন বলে, আমি পাওয়ার ইউজ করে ওকে একটু শিক্ষা দিতে চাই। এসব শুনে দহি বলে, এগুলো বাদ দাও তো, আর আমারই তো দোষ ছিল, আমি তো তাকে কন্ট্রাক্ট ম্যারেজের জন্য প্রপোজাল দিয়েছিলাম, তাই এসব বাদ দাও, এখন আমার কথা শোনো। এরপর দহি জানায়, আমি আজ অফিসে যাব না, কারণ আজকে ছুটি, কোম্পানির অ্যানিভার্সারি। গুয়ন তো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় যে আজ সে সারাদিন তার সাথে থাকবে। তারপর তারা দুজন আসে একটা পার্কে, আর দহি গুয়নকে বলে, আজকে কাজে না গিয়ে আমার খুব ভালো লাগছে। গুয়ন তখন বলে, আমি তো ভেবেছিলাম তুমি কাজে যেতেই ভালোবাসো। উত্তরে দহি বলে, হ্যাঁ এটা আমিও আগে ভাবতাম, কারণ তখন তো আমি একটা ডেমনের প্রেমে পড়িনি, তাই হয়তো এমন লাগতো, তবে এখন আমার তোমার সাথে ঘুরতেই বেশি ভালো লাগছে। গুয়ন তখন বলে, আচ্ছা সাধারণ মানুষ ডেটে এসে কি করে? দহি বলে, কি আর করবে, তারা কফি খায়, ঘুরে বেড়ায়, আর বাকি তো তারাই ভালো জানে। তখনই গুয়নকে কল করে বগিও আর বলে, আমি আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছি, দরজাটা খুলবেন? গুয়ন তখন বলে, দেখো আমি তো এখন বাড়িতে নেই, তুমি চলে যাও। এটা শুনে বগিও জিজ্ঞেস করে, তাহলে কোথায় আছেন? গুয়ন জানায়, আমি বাইরে আছি, ডেটে এসেছি, এখন ডিস্টার্ব করো না তো, রাখো। বগিও বলে, আরে আপনার শরীরের কি অবস্থা, এই অবস্থায় আপনি বাইরে গিয়েছেন? গুয়ন জানায়, শোনো আমি সম্পূর্ণ সুস্থ আছি, এখন রাখছি, পরে কথা হবে। এরপর তারা দুজন সাইক্লিং করে, খাওয়া দাওয়া করে এবং আরো অনেক কিছুতে রাইড করে। দুজনেই অনেক বেশি আনন্দ করতে থাকে। এদিকে ম্যাডাম জুয়ের মেয়ে বেশ রেগেছিল, তার স্বামী এবং বাচ্চার উপরও তার রাগের ইফেক্টটা পড়ে। অন্যদিকে দহি আর গুয়ন হাঁটতে হাঁটতে নিজেদের সম্পর্কে কথা বলছিল, আর সেই সময় দেখা যায় সোয়ান তাদের উপর নজর রাখছে। যাই হোক, এরপর সারাদিন ঘোরাফেরা আর খাওয়া দাওয়া শেষে গুয়ন এবং দহি তাদের নিজেদের ফ্ল্যাটে ফিরে আসে। বাড়ি আসার পর দহি খুব আপসেট ছিল, কারণ তার সাথে ঘটে যাওয়া সেই অ্যাটাকের কথা তার বারবারই মনে পড়ছিল। তাই দহির মন ভালো করতে গুয়ন একটা গান ছাড়ে আর তাকে ডান্স করতে বলে। দহি তখন বলে, আমার পা অনেক ব্যথা করছে, আমি ডান্স করতে পারবো না। এটা শুনে গুয়ন বলে, সমস্যা নেই, তুমি আমার পায়ের উপর পা রেখেই ডান্স করো, দেখবে ভালো লাগবে, আর আমি তোমার পার্টনার, আমার উপর একটু বিশ্বাস রাখো। গুয়নের কথা মতো দহি তার পায়ের উপর পা রেখে ডান্স করতে থাকে, আর এতে দহির মনটা অনেক ভালো হয়ে যায়। এরপরে আমাদের সুকমিনকে দেখানো হয়। সে তার চেয়ারপারসন হওয়া নিয়ে কয়েকজন লোকের সাথে কথা বলছিল, যাতে তারা তাকে সাপোর্ট করে, কারণ সে তাদেরকে অনেক টাকা পয়সা দিয়েছিল। তখন ওই লোকগুলো জানায়, হ্যাঁ আপনি চেয়ারপারসন হওয়ার পর আপনার ছেলেও কিছু দায়িত্ব পাবে। এটা শুনে সুকমিন বলে, হ্যাঁ অবশ্যই, আমিও তো 17 বছর বয়সে অনেক কিছুই শিখে গিয়েছিলাম। এরপরে তারা বাবা আর ছেলে মিলে গাড়িতে করে বাড়িতে ফিরতে থাকে। সেই সময় সুকমিন মনে করে তার 17 বছর বয়সের কিছু স্মৃতি, যেখানে ম্যাডাম জু গোসল করছিল আর বলছিল এর মাধ্যমে যেন তার পাপ ধুয়ে যায়। তখনই দৃশ্য বর্তমানে আসে, আর সুকমিন তার ছেলে দোগিয়ংকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কি মনে হয় আমার মা অর্থাৎ তোমার দাদি আমাদেরকে সম্পত্তি থেকে বাদ দিয়েছে কেন? তখন দোগিয়ং বলে, হতে পারে সে আমাদেরকে পছন্দ করে না। তখন সুকমিন জানায়, হ্যাঁ সে আমাকে কখনোই পছন্দ করেনি, আর তার তো ধারণা ছিল সে আমাকে জন্ম দিয়েই সবচেয়ে বড় পাপ করেছে। সেই সময় দোগিয়ং এর ফোনে একটা মেসেজ আসে, কিন্তু সেই মেসেজটা তার অন্য আরেকটা ফোনে আসে। এটা দেখে সুকমিন তাকে জিজ্ঞেস করে, তোমার কাছে কি আরেকটা ফোন আছে? দোগিয়ং বলে, হ্যাঁ আছে, ওটা আসলে আমি মেয়েদের জন্য রেখেছি, তাই এটা নিয়ে তোমার চিন্তা করার কিছু নেই। সেই সময় দেখা যায় সেই গ্লাভস পরা লোকটার কাছেও একটা মেসেজ আসে। এই লোকটাকে এখনো কিন্তু আমাদের দেখানো হয়নি। এতক্ষণ তো আমরা দোগিয়ংকে সন্দেহ করছিলাম, তবে এখানে অন্য কোনো টুইস্ট আছে যা পরবর্তীতে রিভিল করা হবে। এরপর সিন শিফট হয়ে পরের দিন দেখানো হয়। পরদিন সকালে দহি যখন বারান্দায় দাঁড়িয়েছিল, তখন পেছন থেকে গুয়ন আসে আর তাকে জড়িয়ে ধরে
উঠে বলে কি ব্যাপার এখানে দাঁড়িয়ে আছো যে? দহি জানায় আমাকে এখন ছাড়ো, অফিসে যেতে হবে। গোয়ান তখন বলে কেন আজকেও ছুটি নিয়ে নাও? দহি তখন জানায় আজকে আর ছুটি নেওয়া যাবে না, অফিসে যেতেই হবে। এরপরে তারা দুজন রেডি হয়ে অফিসে আসে। আজ দহি তার কোম্পানির চেয়ারপারসন হওয়ার সব পদ বন্ধ করে দিবে। গোয়ান তখন বলে প্লিজ তুমি এখন এইখানে সাইন করো না, কারণ তোমার শত্রুকে আমরা এখনো ধরতে পারিনি, আর আমি তো এখন সুস্থ আছি, তাই চলো আগে তাকে বের করি, তারপর তোমার যা ঠিক মনে হবে তুমি তাই করো। দহি এসব শুনে বলে না, আমি এইভাবে নিজের শান্তি নষ্ট করে থাকতে চাই না, আর তুমি তো বলো পৃথিবীতে কিছুই ফ্রিতে পাওয়া যায় না, তাই হাসি খুশি থাকতেও কিছু ত্যাগ করতে হয়, আর আমার মনে হয় আমার সিদ্ধান্তই ঠিক আছে। গোয়ান তখন বলে কিন্তু তুমি তো এইভাবে আজীবন ভয়ে ভয়ে থাকবে, কারণ তুমি তো জানোই না কে কখন তোমার ক্ষতি করবে, তাই আমার কথা শোনো, একবার কিলারকে ধরা হয়ে গেলে তারপর সব করে নিও, আমি তোমাকে আর তখন নিষেধ করবো না। তারপর দহি বলে আচ্ছা ঠিক আছে, তাকে ধরার পরেই এই ব্যাপারে কথা ওখানেই শেষ হবে। এরপর গোয়ান দহির হাত ধরে, কিন্তু তার পাওয়ারটা কাজ করছিল না, কারণ সে দুর্বল। গোয়ান বলে কি ব্যাপার, সারাদিন তোমার সাথে থাকার পরও আমার চার্জ হলো না কেন? দহি বলে তাহলে পরে করে নিও। তারা কথা বলছিল তখনই সেখানে সক্ষণ আসে, আর গোয়ান তো তাকে দেখা মাত্রই আগে ফুসতে থাকে। এরপর সে কফি বানাতে থাকে আর বলতে থাকে কি দরকার এই সক্ষণের বারবার আমাদের মাঝে আসার, কেন আসে সে? এদিকে সক্ষণ যখন দহির সাথে কথা বলছিল তখন তার হাতের ট্যাটুটা সে দেখে, আর এটা দেখে তার একটু সন্দেহ হয়, তাই সে দহিকে বলে তোমার মনে আছে তুমি একবার আমার সাথে ট্যাটু পার্লারে গিয়েছিলে, সেখানে গিয়ে তুমি বলেছিলে তোমার খুব ভয় লাগে ট্যাটু সুই দেখে, তাই তুমি আর ট্যাটু করাওনি? তো দহি বুঝতে পারে তাকে এসব কথা বলার কারণ হচ্ছে বর্তমানে তার হাতের ট্যাটুটা। তাই দহি বলে আসলে আমি এই ট্যাটুটা করানোর সময় একেবারে ড্রাঙ্ক ছিলাম, তাই কিছুই ফিল হয়নি। তারপর সক্ষণ তার সাথে আর কিছু না বলে গোয়ানকে বলে চলো বাইরে যাই, তোমার সাথে কিছু কথা আছে। এরপর তারা দুজন বাইরে বসে কিছু কথা বলার জন্য। তখন সক্ষণ বলে আচ্ছা ভ্যাম্পায়ার তো রক্ত খায় বয়স কম রাখার জন্য, তুমি কি করো নিজের জন্য, তোমার সিক্রেটটা কি? গোয়ান তখন বলে আবারও সেই বিরক্তিকর কথা, এই তুমি ভ্যাম্পায়ারের পিছনে কেন পড়ে আছো বলো তো? তারপর সক্ষণ বলে আচ্ছা ঠিক আছে, আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে, তোমার কি লাভ বলো তো দহির সাথে থেকে তার হাজবেন্ড বা বডিগার্ড হয়ে? গোয়ান তখন বলে কারণ আমি তাকে চাই, তাকে আমার প্রয়োজন। সক্ষণ বলে এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তুমি দহিকে বাধ্য করতে না এই সব কিছু ছেড়ে দিতে, তোমার কথা চিন্তা করে সে সব ছেড়ে দিচ্ছে। তারপর এখানে তাদের দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়, তাই গোয়ান সেখান থেকে রাগ করে চলেই যায়। তারপর গোয়ান পুলিশ স্টেশনে আসে আর এসে কিলারের অর্ধেক মুখের বর্ণনা দেয়। তারা সেই অর্ধেক মুখটা আঁকার পর সেটাকে মিরর পিকে কনভার্ট করে আর সম্পূর্ণ ছবি বানিয়ে দেয়। গোয়ান সেই পিকটা দেখে বলে অনেক হয়েছিল লুকোচুরি খেলা, এবার যা হবে সামনাসামনি হবে। এদিকে ওয়াইল্ড ডগ গ্যাং তো গোয়ানকে নিজেদের বস মানে, তাই তারা এবার তার অফিসেই চলে আসে আর পুরো অফিস ক্লিন করতে শুরু করে দেয়। গোয়ান যতই তাদেরকে মানা করে যে সে তাদের বস না, কিন্তু তারা ততই তাকে বিরক্ত করে। তারা যে করেই হোক গোয়ানকে তাদের বস বানাতে চায়, তাই গোয়ান এবার তাদেরকে কিলারের ছবি দেয় আর বলে ঠিক আছে তাহলে যাও আমার জন্য এই কাজটা করো, এই লোককে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করো। তারাও গোয়ানের কথা মতো নিজেদের কাজে লেগে পড়ে আর সব জায়গায় সেই কিলারকে খুঁজতে শুরু করে দেয়। তারপর গোয়ান তার চেম্বারে এসে বসে, তখনই সেখানে চীন আসে আর গোয়ানকে বলতে থাকে তুমি এসব কি করছো, তুমি কি মানুষ হতে যাচ্ছ? তুমি কি দেখতে পাচ্ছ না যে ধীরে ধীরে তোমার পাওয়ার চলে যাচ্ছে, এতে করে তো তুমি শেষ হয়ে যাবে, তুমি যত তাড়াতাড়ি পারো ওই দহিকে ছেড়ে দাও। এসব শুনে গোয়ান বলে যত যাই হোক না কেন আমি দহিকে ছাড়তে পারবো না, তাতে যদি আমি শেষও হয়ে যাই সেটাতেও আমার কোনো সমস্যা নেই। তখন চীন বলে এই দহির মধ্যে কি এমন স্পেশাল আছে যে তুমি ওকে ছাড়তেই পারছো না? এই সময় গোয়ান অনেক রেগে যায় আর তাকে বলতে থাকে শোনো আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর খবরদার এই ধরনের কোনো কথা আমাকে বলতে আসবে না, নিজের লিমিটের মধ্যে থাকো, লিমিট ক্রস করতে যেও না। তো এইসব কথা শুনে চীন তো কষ্ট পেয়ে সেখান থেকে চলেই যায়। এদিকে দহি মিস সিনের সাথে বাইরে ড্রিঙ্ক করতে আসে, কারণ তার এতদিনের এই মরা বাঁচার কাহিনী শেষ হতে যাচ্ছে। তখন দহি সিনকে তার এক্স হাজবেন্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে। আসলে মিস সিন খুব অল্প বয়সে বিয়ে করেছিল আর তার হাজবেন্ড ছিল একটা চিটার, তাই তাদের ডিভোর্স হয়ে যায়। এইসব কথা বলতে বলতে তারা অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, যার জন্য দুজনেই মাতাল হয়ে যায়। সেই সময় গুয়ন দহির মেসেজ পেয়ে দহিকে নিতে সেখানে চলে আসে আর এসেই দেখে সিন আর দহি তো নেশার কারণে অন্য এক দুনিয়াতে আছে। তারা দুজনে একবার কান্না করে আবার একবার হাসে। তারপর গুয়ন অনেক বুঝিয়ে দহিকে বাড়ি নিয়ে আসে আর অন্যদিকে মিস সিনকে নিয়ে যায় বগিও। সে মিস সিনকে তার বাড়ির অ্যাড্রেস জিজ্ঞাসা করলেও সে তাকে বলতে চায় না আর বগিও কোনো মতে তাকে সামলাতে থাকে। এদিকে দেখা যায় পুলিশ অফিসারেরা কিলারের আসল চেহারা বের করে ফেলেছে আর তারা জানতে পারে এই লোকের আগেও অনেক ক্রিমিনাল রেকর্ড ছিল। সেই সময় আমরা দেখতে পারি যে সেই কিলার অনেক ভয়ের মধ্যে ছিল। তো তখনই সেখানে কিলারের বস আসে আর এবার আমাদেরকে কিলারের আসল বস দেখানো হয়, যে আর অন্য কেউ নয় বরং সুকমিন। কিলার সুকমিনকে বলতে থাকে আমাকে মাফ করে দাও, আমাকে ভুলবশত ওই গুণ দেখে ফেলেছে। সেই সময় সুকমিন এসে ওই কিলারকে গলা চেপে ধরে মারার চেষ্টা করে, কিন্তু সে কোনো রকমে পালিয়ে একটা রুমে চলে যায়। তখনই সুকমিন সেখানে আগুন জ্বালিয়ে দেয় আর এই কিলার সেখানেই পুড়ে ছাই হয়ে যায়। সেই সময় আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে সুকমিনই তার মা অর্থাৎ ম্যাডাম জুকে খুন করেছিল, সেই ওষুধ বদলে দিয়েছিল আর সেই তেজুনকে খুন করার পরে দহির পিছনে কিলারকে লেলিয়ে দেয়। আর সুকমিনের কাছে এখনো সেই ডিমন বইটা আছে, তার মানে সে গুয়নের ব্যাপারে সবকিছুই জানে। হয়তো এবার তার পরবর্তী টার্গেট গুয়নই হবে অথবা দহি। সে কাউকেই শান্তিতে থাকতে দিবে না, এইরকমই সুকমিনের ইচ্ছা। এদিকে সকালে ডিটেকটিভের কল পায় দহি আর সাথে সাথে সে পুলিশ স্টেশনে আসে আর জানতে পারে কিলার মারা গিয়েছে। আর এই কিলার আগে অনেক খুন করেছে, তবে আজ সে অদ্ভুতভাবে মারা গেল, যেন কেউ তাকে ইচ্ছে করেই খুন করেছে নিজেদের ক্রাইম লুকিয়ে রাখার জন্য। গুয়ন সেখানে কিলারের বুকের চাকুটা দেখে মনে করে তাকেও তো সেই একই চাকু দিয়ে আঘাত করা হয়েছিল। তারপর গুয়ন দহিকে
দহিকে বলে তুমি এখন শকুনের সাথে বাড়ি চলে যাও, আমি আসছি, কিছু চেক করতে হবে। তো তারপর গুণ তার অফিসে আসে আর সবকিছু খোঁজার পর তার টেবিলের নিচে সেই রেকর্ডারটা পায় আর বলে তাহলে আমি সঠিক ছিলাম, কিলার মারা গিয়েছে কারণ আমি তার আসল মুখ দেখে ফেলেছি। তার মানে যে কিলারকে খুন করেছে সেই আসল কালপ্রিট, আর তার কাছে আমার ডেমন বইও আছে। বগিও তখন বলে স্যার আপনার জন্য একটা ভালো খবর আছে, আর একদিন পর ফুল মুন হবে আর সেদিন আপনি আপনার ট্যাটু এবং পাওয়ার সব ফেরত পেতে পারবেন। তখনই গোন দেখে তার সব ডিল করা ঘড়িগুলো থেমে গিয়েছে, তাই সে তাড়াতাড়ি হসপিটালে আসে সেই বাচ্চাটার বিষয়ে জানতে, কিন্তু দেখা যায় সে আবারও অসুস্থ হয়ে গিয়েছে। তার মানে তার ডিল করা সব বাতিল হয়ে গিয়েছে আর তার পাওয়ার একেবারেই চলে গিয়েছে। তারপর গুয়ন সেই অদ্ভুত মহিলাটার কাছে আসে আর তাকে বলে তুমি আমার বিষয়ে সবকিছু জানো তাই না? মহিলা তখন বলে তুমি এখন সম্পূর্ণরূপে মানুষ হয়ে গিয়েছো। গুয়ন বলে কি হচ্ছে এসব, প্লিজ বলবে? মহিলা তারপর তাকে একটা ক্লাবে নিয়ে আসে যেখানে সবাই তাকে খুব সম্মান দিয়ে কথা বলছিল। গুয়ন বলে কি ব্যাপার, তারা এত ভালো আচরণ করছে কেন আপনার সাথে? কারণ মানুষ তো তাদের কাপড় চোপড় দেখেই সম্মান করে আর আপনার তো সেরকম কিছুই ভালো না। তাহলে? মহিলা বলে হয়তো তারা সবকিছু ঠিকই দেখতে পাচ্ছে তাই এমন সম্মান দিচ্ছে। তো দেখা যায় সেখানে বাকি সবাই মহিলাকে খুব সুন্দর আর হাই ক্লাসের রূপে দেখতে পাচ্ছিল, কিন্তু গুয়ন তাকে একজন ভিক্ষুকের মতো করে দেখছে। এরপর সেখান থেকে মহিলা জাদু করে কয়েকটা জায়গা পরিবর্তন করে। এই সব কিছু দেখে গুয়ন তো বেশ অবাক হয়ে যায় আর ওই মহিলাকে জিজ্ঞেস করে কে আপনি? মহিলা বলে আমাকে মানুষ গড বলে, কেউ আবার ইউনিভার্সও বলে। তো গুয়নের এখন আর বুঝতে বাকি থাকে না সে হচ্ছে এই পৃথিবীর গডেরই একটা রূপ আর সেই তাকে তার পাওয়ার দিয়েছিল আর সেই তার পাওয়ার ফিরিয়ে নিয়েছে। আর শর্ত হিসেবে এবার গুণকে সে বলে যার হাতে ট্যাটু আছে তাকে মেরে দাও, তাহলে তুমি তোমার পাওয়ার ফিরে পাবে। আর তাকে মারতে না পারলে পূর্ণ চাঁদের রাতে তোমাদের একজনকে বাঁচতে হলে আরেকজনকে মরতেই হবে। এই কথা শুনে তো গুয়নের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এদিকে সক্ষণ চীনের সাথে দেখা করতে আসে গুয়নের ব্যাপারে জানতে। চীনও এখানে বলে দেয় যে গুয়ন একজন ডিমন আর তার হাতে যে ট্যাটুটা ছিল সেটা দহির হাতে ট্রান্সফার হয়ে গিয়েছে যেখান থেকে সে পাওয়ার পেত। তো এই সবকিছু সে সত্যি সত্যি বলে দেয় সক্ষণকে। সক্ষণ তো এইসব শুনে খুবই অবাক হয় আর এখান থেকে আমাদের 10ম পর্বের শুরু হয়। ওই সবকিছু শুনে গুয়ন খুব মন খারাপ করে বাড়ি আসে। এসেই দেখে দহি তার জন্য কেক বানাচ্ছে। তারপর দহিকে গুয়ন জড়িয়ে ধরে। দহি তখন বলে কি হয়েছে, মন খারাপ নাকি? গুয়ন বলে না তো, এমনিতেই, আমি আমার চার্জ নিচ্ছিলাম। দহি তখন বলে আচ্ছা তো কেকটা টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। গুয়ন তখন সেটা খেয়ে বলে ওহ খুব মজা, অনেক বেশি টেস্টি। দহি জিজ্ঞেস করে তাই নাকি, তাহলে আমিও একটু টেস্ট করে দেখি। গুয়ন তখন কেক কেড়ে নেয় আর বলে আরে না না, এটা আর খেতে হবে না, খুব সুন্দর একটা মাস্টার, এটাকে খেয়ে নষ্ট করার কোনো দরকার নেই। তারপরও দহি জোর করে একটু খেয়ে দেখে আর সে বুঝতে পারে সে তো চিনির বদলে লবণ দিয়েছে। তাই দহি এবার তাকে জিজ্ঞেস করে তুমি মিথ্যা বললে কেন, এটা তো খুবই বাজে হয়েছে। গুয়ন তখন বলে আরে না সত্যি বলেছি, এটা খুবই টেস্টি হয়েছে আর লবণ তো আমার ভালোই লাগে। তো তারপর গুয়ন আর দহি এটা নিয়ে খুব মজা করে, কিন্তু গুয়নের মনের মধ্যে কি চলছে সেটা সে দহিকে বুঝতে দেয় না। তারপর দুজন বারান্দায় বসে গল্প করতে থাকে। গুয়ন তখন বলে তোমার উচ্চতা নিয়ে যে ভয় ছিল সেটা কি আছে? দহি বলে যদি থাকেও তাতেও কিছু যায় আসে না, কারণ আমি যখন তোমার দিকে তাকাই তখন আমার সব ভয় চলে যায়। গুয়ন বলে আচ্ছা ধরো কাল যদি পৃথিবীর সবকিছু শেষ হয়ে যায় তখন তুমি কি করবে? এটা শুনে দহি বলে আমি সারাদিন তোমার সাথে থাকবো, গল্প করবো আর অনেক আনন্দ করবো, আরো যা যা আছে সব করবো, যেন মনে হয় একদিনে 1000 বছর হয়ে গিয়েছে। তারপর গুয়ন বলে তাহলে আজ আমরা সারা রাত জেগে থাকি। দহি তখন বলতে থাকে কিন্তু আমার তো কাজ আছে সকালে। গুয়ন এরপরও দহিকে রিকোয়েস্ট করে, পরে সে রাজি হয় আর তারপর তারা একটা ভূতের মুভি দেখতে আসে। সেখানে দহি খুবই ভয় পাচ্ছিল। গুয়ন তখন বলে তুমি এগুলোতে ভয় পাও? দহি বলে হ্যাঁ, তুমি কিসে ভয় পাও? আর তুমি তো ডেমন, তুমি নিশ্চয়ই ভূতে ভয় পাবে না। তো এইসব বলতে বলতেই তারা মুভি দেখতে থাকে। একটু পরে দেখা যায় দহি গুয়নের ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছে। তখন গুয়ন বলে আমি ভয় পাই তোমাকে হারিয়ে ফেলতে, আর আমি সবচেয়ে বেশি ভয় পাই তোমাকে ছাড়া এই পৃথিবী কল্পনা করতে। তারপর সে দহিকে বিছানায় শুয়ে দেয়। তখন দহি ঘুমের ঘরে বলে গুয়ন প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমার পাশেই থাকো। গুয়ন বলে আমি আর তোমার পাশে থাকতে পারবো না। দহি তখন জিজ্ঞেস করে কেন? গুয়ন তখন বলে আমাকে যেতে হবে অনেক দূরে, এত দূরে যেখানে তুমিও আসতে পারবে না। দহি তখন বলে আমি তাহলে তোমাকে ঠিকই খুঁজে নিব। তো এখানে গুয়ন খুব ইমোশনাল হয়ে যায় আর সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যাই হয়ে যাক না কেন দহিকে সে কখনোই মরতে দিবে না, দরকার পড়লে সে নিজে শেষ হয়ে যাবে। এরপর দেখা যায় গুয়ন চলে আসে সেই গডের সাথে কথা বলতে। সেখানে গডের সাথে গুয়ন একটা চ্যালেঞ্জ ধরে। সে বলে আমি যে করেই হোক দহিকে বাঁচিয়ে নিব আর তোমাকে হারিয়ে দেখাবো। গড বলে এরকম কিছুই হবে না। গুয়ন তখন বলে তুমি দেখে নিও হয় কিনা, দুনিয়া উল্টে গেলে দহিকে আমি ঠিকই বাঁচিয়ে নিব। এরপর গুয়ন বগিওকে এসে বলে আচ্ছা দহির হাতে ট্যাটুটা কবে ট্রান্সফার হয়, মানে ঠিক কয়টার দিকে সে পানিতে পড়েছিল বলো তো? বগিও বলে হবে মধ্যরাত তখন। তারপর গুয়ন বলে আচ্ছা আমি যদি কোনোভাবে ফিরতে না পারি তাহলে তুমি সবটা সামলে নিও, তবে আমি আসার চেষ্টা করব। তারপর গুয়ন দহিকে এসে বলে চলো আমরা কোথাও ঘুরতে চাই। দহি বলে কেন? গুয়ন বলে আসলে পূর্ণ চাঁদের রাত আসছে আর সেই রকমই এক রাতে তোমার হাতে আমার ট্যাটুটা ট্রান্সফার হয়েছিল, তাই আবারও আমার ট্যাটু এরকম রাতেই ফিরে আসতে পারে। দহি জিজ্ঞেস করে এটা কি সত্যি? আমি তো অনেক খুশি হয়েছি এটা শুনে, তাহলে চলো আমরা যাই, আমাদের বিয়ের পর কোথাও যাওয়া হয়নি, এই সুযোগে একটু ঘোরাঘুরি হয়ে যাবে। গুয়ন বলে হ্যাঁ ঠিক বলেছ। এদিকে চীন জানতে পারে গুয়ন হয়তো বাঁচবে না যদি ট্যাটুটা না পায়, আর ট্যাটু পাওয়ার সহজ উপায় দহিকে মেরে ফেলা, যা হয়তোবা গুয়ন কখনোই করবে না। তাই সে রেগে মেগে বেরিয়ে পড়ে দহির সাথে দেখা করতে। ওদিকে গুয়ন পুলিশের সাথে তখন কথা বলছিল আসল কালপ্রিটকে ধরা নিয়ে। অন্যদিকে চীন দহিকে ডেকে আনে। তারপর তাকে বলে তুমি কি চাও গুয়ন তার শক্তি ফিরে পাক? দহি বলে হ্যাঁ নিশ্চয়ই আমি চাই। জিন তখন বলে কিন্তু যদি এমন হয় যে ট্যাটু আজ রাতে ফিরে না আসে তখন? এটা শুনে দহি
দহি বলে ফিরে আসবে না মানে কি বলতে চাইছো তুমি? চিন তখন বলে আমি বলছি যদি তুমি পানিতে ঝাঁপ দেওয়ার পরও ট্যাটুটা ফিরে না আসে তখন তুমি কি করবে? আচ্ছা তুমি কি জানো গুয়ান প্ল্যান করে রেখেছে যদি এটা কাজে না আসে তাহলে সে মারা যাবে। দহি এটা শুনে বলে মিস চিন আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। চিন তখন বলে গুয়ান মারা যাবে যদি সে তার ট্যাটুটা ফেরত না পায়, আর যদি তুমি মারা যাও তাহলে তার কিচ্ছু হবে না, সে তার শক্তি খুব সহজেই ফিরে পাবে। এরপর সে দহিকে একটা বিষের শিশি দেয় আর বলে এই হচ্ছে বিষ, কয়েক ফোঁটা খেলেই তুমি মারা যাবে, তাই প্লিজ আমি তোমার কাছে দয়া করে বলছি বাঁচিয়ে নাও গুনকে। সেই সময় সেখানে গুন চলে আসে আর বলে চিন তুমি এখানে কি করছো? দহি বলে গুন এটা কি সত্যি তুমি আজকে রাতে মারা যাবে যদি তুমি তোমার শক্তি ফিরে না পাও? তারপর গুন বলে এসব বেকার কথা কেন শুনছো? দহি তখন বলে তুমি কি সত্যিটা বলবে আমাকে? চিন বলে তুমি গুনের জন্য একমাত্র একটা উপকারী করতে পারবে, মরে গিয়ে। গুন তখন চিনের উপর খুব রেগে যায় আর তাকে চুপ থাকতে বলে, কারণ দহি তার জীবনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। দহি এরপর কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে যায় বগিওকে জিজ্ঞেস করতে, আর বগিওর কাছ থেকে সব সত্যিটা সে জানার পর খুব কষ্ট পায়। দহি বাড়ি এসে গুনকে বলে চলো আমরা একসাথে চেষ্টা করি, আর আমরা ততক্ষণ পর্যন্ত চেষ্টা করব যতক্ষণ না ট্যাটু ফিরছে, আর আমি এত সহজে হার মানবো না। তারপর তারা দুজন বেরিয়ে পড়ে আর একটা সমুদ্রের তীরে এসে বসে। তাদের শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা সুন্দর সুন্দর মুহূর্তের কথা মনে করে। এখানে গুন আর দহির মাঝে হওয়া সেই ডিলের ব্যাপারেও জানা যায়, যেটা ছিল তাদের ভাগ্য শেয়ার করা আর যা তারা সত্যি সত্যি করছে বর্তমানে। তারপর তারা এখানে একসাথে খুব ভালো কিছু সময় কাটায়। এদিকে দহি যখন একটা স্টোরের মাঝে ছিল তখনই তাকে দূর থেকে নজরে রাখছিল দগিয়ং। আর এখানে ফ্ল্যাশব্যাকে দেখা যায় দগিয়ং যে তার বাবার উপর নজর রাখতো সেটা তার বাবা সুকমিন ধরে ফেলেছিল। আসলে আমরা যে একবার দেখেছিলাম কিলারের মেসেজ এসেছিল দগিয়ং এর কাছে, আসলে মেসেজটা গিয়েছিল সুকমিনের ফোনে, আর দগিয়ং তার বাবারই ফোন ক্লোন করে নিয়েছে যাতে সে তার বাবার সব অ্যাক্টিভিটিজ এর উপর নজর রাখতে পারে। আর এই ব্যাপারটাই সুকমিন ধরে ফেলেছে, তাই সে দগিয়ংকে রড গরম করে তার হাতে ছেঁকা দেয় আর বলে প্রমাণ করে দেখা যে তুমি আমার ছেলে হওয়ার যোগ্য। আসলে দগিয়ং এর তো আগে থেকেই মাথায় কিছু সমস্যা ছিল, আর এখন বাবার কথাতে তার মাথাটা আরো বিগড়ে যায়, তাই আজ সে এখানে এসেছে দহিকে মারতে। ওদিকে কোম্পানির ভোটিং হচ্ছিল, যেদিকে স্থায়ীভাবে সুকমিন চেয়ারম্যান হয়ে যায়, অন্যদিকে দহিও সিদ্ধান্ত নেয় ট্যাটুটা গুয়নের কাছে ফেরত না যায় তাহলে সে বিষ খেয়ে মারা যাবে। তখনই দগিয়ং তার গাড়ি নিয়ে সোজা আঘাত করে দোকানে, আর সেখানে একটা বড় ব্লাস্ট হয়। ওই সময় সেখানে চীন আর সক্ষণ আসে। গুয়ন তখন দহিকে বাঁচানোর জন্য ভেতরে যায়, কিন্তু চীন তাকে বলে তাকে মরতে দাও তাহলে তুমি বাঁচতে পারবে, কিন্তু গুয়ন বলে আমি দহিকে ছাড়া কখনোই বাঁচতে পারবো না। এরপর সে চীনকে দূরে সরিয়ে দিয়ে চলে আসে আগুনের ভেতর। সেখানে গুয়ন দহির একটা অর্ধেক পুড়ে যাওয়া চিঠি দেখতে পায়, যেখানে সে লিখেছে আমার কাছে যদি 1012 চয়েস আসে তোমার আর আমার মাঝে একজনকে চুজ করতে, তাহলে আমি সবসময় তোমাকেই চুজ করব, কারণ আমি যাকে ভালোবাসি তার মৃত্যুর চেয়ে নিজের মৃত্যু আমার কাছে সবচেয়ে বেশি শান্তি, তাই আমি সবসময় তোমার আগে নিজেকে মৃত্যুর দিকে রাখবো। এসব দেখে গুয়ন অনেক ইমোশনাল হয়ে যায়। এরপরে দহিকে আনতে যায়, কিন্তু তখনই তার উপরও কিছু একটা পড়ে গেলে সেও সেখানে বেহুশ হয়ে যায়। তবে কিছুক্ষণ পরই দেখা যায় সেখান থেকে দহিকে নিয়ে গুয়ন বাইরে চলে আসে। চীন এবং সক্ষণ তাদেরকে দেখে শকড হয়ে যায়। তখনও দহির হুশ ফিরে আসেনি, আর সে জিজ্ঞেস করতে থাকে কি করে হলো এসব, কারণ তাদের গায়ে একটা আঘাতের চিহ্ন পর্যন্ত ছিল না। তখন গুয়ন জানায় সবই ট্যাটুর জন্য হয়েছে। তারপর দেখা যায় গুয়ন যখন বেহুশ হয় তারপর সে আবার হুশে ফিরে আসে আর দহির কাছে গিয়ে তার হাতটা ধরে, আর তখনই অদ্ভুত ভাবে দহির হাত থেকে ট্যাটুটা ট্রান্সফার হয়ে চলে আসে গুয়নের হাতে, যার ফলে সে দহিকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসতে সক্ষম হয়। আর এখান থেকে শুরু হয় আমাদের একাদশ পর্ব। একাদশ পর্বের শুরুতে আমাদের ওই ঘটনার পরের দিন সকাল দেখানো হয়। গুয়ন তার পুরাতন ডেমন শক্তি পেয়ে সেই রকমের ভাব নিতে থাকে। সে বলে ইস কতদিন পরে আমি এই অনুভূতি পাচ্ছি, এইবার মনে হচ্ছে আমি আমার নিজেকে ফিরে পেলাম। তখনই পেছন থেকে দহি বলে তো তুমি তোমার আগের রূপে ফিরে এসেছো। গুয়ন বলে আরে তোমাকে না আমি বলেছি বিছানা থেকে উঠবে না, তুমি নিজেকে আঘাত দিয়ে তবে শান্ত হবে নাকি? দহি বলে আমি সারাদিন এভাবে শুয়ে থাকতে পারবো না, আমার কাজ আছে, কাজে যেতে হবে। গুয়ন বলে এসব কাজকে পাত্তা দেয় কে? হ্যাঁ। দহি তখন বলে এটাকে দায়িত্ব বলে, আর আমি আমার কোম্পানির সিও, তাই আমার অনেক কাজ থাকে বুঝলে। এরপর গুয়ন তাকে সোফায় বসিয়ে বলে শোনো ওই কার অ্যাক্সিডেন্টকে বেশি স্বাভাবিকভাবে নিও না, এটা অনেক সমস্যা সৃষ্টি করতে পারে তোমার, হয়তোবা মনে হচ্ছে তুমি সুস্থ কিন্তু তাও রেস্ট নিতে হবে। দহি তখন বলে আরে আমি একদম ঠিক আছি, তুমি আমাকে সত্যি সত্যি সুস্থ করে দিয়েছো, তুমি কি নিজের পাওয়ারের উপর বিশ্বাস করো না? গুয়ন বলে না ব্যাপারটা সেই রকম না, আমি তোমাকে প্রায় হারিয়েই ফেলেছিলাম তাই আমার খুব টেনশন হয়। দহি তখন বলে না আমরা দুজনকেই হারিয়ে ফেলেছিলাম, এখন সব ঠিক আছে, তাই চলো অফিস যেতে হবে। তো তারপর দহি আসে ড্রেস চেঞ্জ করতে আর গুয়নকেও রেডি হতে বলে, তবে গুয়ন তার পাওয়ার ইউজ করে 1 সেকেন্ডেই তার ড্রেস চেঞ্জ করে ফেলে। সেখানে দহিকে বিভিন্ন রকম ড্রেস আপ করে দেখাতে থাকে, কিন্তু দহির তো একটা ড্রেসও পছন্দ হয় না। তখন সে দহিকে জিজ্ঞেস করে আচ্ছা ঠিক আছে তাহলে তুমিই দেখাও আমি কিভাবে স্টাইল করবো। সেই সময় দহি তাকে একটা ছবি দেখায় আর গুয়নও সেই ছবির মতো সেম ভাবে ড্রেস আপ করে ফেলে আর দহিকেও নিজের জাদু দিয়ে রেডি করিয়ে দেয়। এরপর তারা দুজন হাঁটতে হাঁটতে চলে আসে সেই গডের কাছে, যেহেতু সে হেরে গিয়েছে চ্যালেঞ্জে আর দহিকে বাজিয়ে জিতে গিয়েছে গুয়ন, তাই আজ গুয়ন খুব মজা করে তার সাথে। আর সেও তখন গুয়নকে কিছুই বলে না। দহি বলে কে সে, তুমি তাকে জানো কি করে? গুয়ন বলে কারণ সে আমার বস। তারপর দহি বুঝতে পারে গুয়নের বস মানে সে গড, তাই দহি বেশ শকড হয়ে যায়। তখন দহি তাকে জিজ্ঞেস করে তুমি কি গডকে পছন্দ করো না? সেই সময় গুয়ন বলে নিজের বসকে কেই বা পছন্দ করে। যাই হোক এরপর দহি আর গুয়ন অফিসে আসে। আজ গুয়নের মুড খুবই ভালো ছিল, তাই সে বেশ হাসি খুশি ছিল। তবে দহি আর মিস চিন একে অপরের দিকে তাকাতেই পারছিল না, কারণ তারা
দুজন সেই রাতে মাতাল হয়ে যা করেছে তারপর থেকে লজ্জায় একে অপরের দিকে তাকাতেই পারছে না, খুবই অকওয়ার্ড ফিল করছে। এরপর দহি আর মিসিন কোনো মতে কাজ শেষ করে নিজেদের কেবিনে চলে যায়। এদিকে গুয়ন আজ একটা ডিল করতে আসে, তবে সে আজ একটা কাপলের সাথে ডিল করে, কিন্তু সেখানে সে নিজেও খুব ইমোশনাল হয়ে যায়। আর 200 বছর পর তার চোখে এই প্রথম পানি আসে, তাও কোনো ডিল করতে গিয়ে। তাই সে বুঝতে পারে না যে হঠাৎ কি হয়েছে, তাই নিজেকে বুঝ দিতে থাকে। হতে পারে চোখ ঘেমে গিয়েছে, কারণ ডেমন তো কখনো কাঁদতেই পারে না। মানুষের ইমোশন ডেমনের মধ্যে কিভাবে আসতে পারে। এরপর সে যখন দহির কাছে আসে, দহি তখন বলে চলো কিলারকে খোঁজার কাজে আবারও যাই। গুয়ন বলে আসলে কাছের মানুষই বেশি ধোকা দেয়, তাই সবার আগে আমাদের তাদের থেকেই শুরু করা উচিত। তখন গুয়ন দেখে মিসিন কোথাও তাড়াহুড়ো করে যাচ্ছে। গুয়ন বলে এই যে একই সবার আগে সন্দেহ করা উচিত তোমার, দেখো কোথায় যেন যাচ্ছে আর কত তাড়াহুড়োতে আছে। দহি তখন বলে কি বলছো, এটা হতেই পারে না, মিসিন আমাকে কখনোই ধোকা দিবে না। তখন গুয়ন বলে ঠিক আছে তাহলে চলো দেখি আসা যাক। এরপর দহি আর গুয়ন তাকে ফলো করতে করতে একটা জায়গায় আসে, যেখানে দেখা যায় মিসিন কারোর জন্য অপেক্ষা করছিল। তখনই সেখানে একটা লোক আসে একটা বক্স নিয়ে। এবার তো দহিরও সন্দেহ হয়। পরে দহি আর গুয়ন বাইরে আসে ছবি তুলতে। তখনই দেখা যায় মিসিন উঠে লোকটাকে কিস করছে, আর তারা দুজন তো একেবারেই শক। এসেছিল কিলারকে দেখতে, কিন্তু হয়ে গেল রোমান্টিক ডেটিং এর দেখা। পরে দেখা যায় সেই লোকটা তো বগিও, আর বক্সে ছিল একটা কেক। তারপর তারা তাদেরকে গাড়িতে তোলে আর জিজ্ঞেস করে এসব কি ছিল, আর এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করারই বা কি আছে। তখন মিসিন বলে আসলে আগে প্রত্যেকবারই আমার সম্পর্কে ঝামেলা হয়েছে, তাই কাউকে জানাতে চাইনি। এরপর তারা দুজনেই কল্পনা করে আর বলতে থাকে যে রাতে দহি আর সিন মাতাল ছিল, তখন সিনকে সামলে নিয়ে যাচ্ছিল বগিও। আর সেই রাতেই তারা একে অপরের কাছাকাছি চলে আসে, আর সেদিন থেকেই তাদের এই সবকিছু শুরু। দহি তখন এসব শোনার পর বলে হয়েছে চুপ করো, আর ডিটেলস জানতে চায় না। তারপর তাদেরকে নামিয়ে দিয়ে আসার সময় দহি গুয়নকে বলে দেখেছো তো, আমি বলেছিলাম মিসিন আমাকে কখনো ধোকা দিতে পারে না। এদিকে রাতে যখন গুয়ন ঘুমিয়ে পড়ে, তখন সে একটা স্বপ্ন দেখে, তার সেই মানুষ জীবনের স্বপ্ন, যেখানে সে ওই মেয়েটাকে তার গলায় ক্রস লকেটটা পরিয়ে দিয়েছিল। এই স্বপ্ন দেখার পর গুয়ন আসে সেই মহিলার কাছে আর তাকে বলে আমি কেন বারবার আমার মানুষ জীবনের স্বপ্ন দেখছি, হ্যাঁ, আর আমি সেই মেয়ের মুখ কেন দেখতে পারছি না যার নাম উলসিম। তখন সেই মহিলা বলে তো আমি কি করে বলবো কেন এমন হচ্ছে, হতে পারে তুমি নিজেই তোমার মানুষ জীবনকে মনে করেছো, তুমি সেই জীবনের আবেগকে ছাড়তে চাইছো না। আর তোমার কি মনে হয় আমি এই সবকিছুর জন্য দায়ী? আমি একটা সাধারণ নিয়ম কানুন তৈরি করতে পারি, কিন্তু মানুষেরা সবসময় সেটাকে ভঙ্গ করে, তারা সবসময় আমার রুলসকে অমান্য করে, ঠিক তোমার মতো। আর তুমি সেই মেয়ের স্মৃতি হয়তো ভুলতে চেয়েছো, কারণ সেটা তোমাকে কষ্ট দেয়, আর মানুষের স্বভাবই নিজের স্মৃতি ধরে রাখা, তুমিও তাই করেছো। গুয়ন বলে না, আমি মানুষের স্মৃতি ধরে রাখছি না, আর আবেগ কেউ না, আমার আর জানারও কোনো ইচ্ছা নেই। তখন ওই মানুষরূপী গড বলে দুজন মানুষকে একই ভাগ্য কোনো না কোনো ভাবে আবারও মিলিত করবেই, কারণ ভাগ্য নিজেকে সবসময় পুনরাবৃত্তি করে। গুয়ন এরপর অফিসে আসে আর চিনকে নাচ করতে দেখে, সেই স্বপ্নের উলসিমের কথা মনে করে। তারপর সেখান থেকে চলে এসে সে অনেক উপরে উঠে বসে থাকে, সে ভেবেই পাচ্ছিল না এই স্বপ্নের মানেটা। অন্যদিকে সুকমিন আসে দহির কোম্পানির সাথে ডিল করতে, কিন্তু সে মানা করে দেয়। তখন সুকমিন যাওয়ার সময় তার সাথে দেখা হয় গুয়নের, আর গুয়ন সুকমিনের হাতে ট্যাটুটা দেখে বুঝতে পারে তার পাওয়ার আবারও ফিরে এসেছে। এদিকে দেখা যায় সুকমিন লুকিয়ে চিকিৎসা করছিল দোগিয়ং এর, আর সে নিজেই তাকে বলে পুলিশকে যেন সে গিয়ে বলে দোগিয়ং এই সমস্ত ক্রাইম করেছে, এমনকি তার দাদিকেও সেই খুন করেছে। তারপর আবার সুকমিন তাকে ছাড়িয়ে আনবে, কোনো সমস্যা নেই। এইসব শোনার পর দোগিয়ং সেই মতো পুলিশের কাছে যায় আর তাদেরকে এই সবকিছু বলে যে সেই সবকিছু করেছে। আর এই ব্যাপারটা জানার পর মারাত্মক কষ্ট পায় দহি। এদিকে চীন এসে দহির সাথে কথা বলে আর সবকিছুর জন্য মাফ চায়। এখানে দেখা যায় দহি আর চীনের মধ্যে সবকিছু মিটমাট হয়ে গিয়েছে। অন্যদিকে সখন আর গুয়নও একসাথে কথা বলে তাদের মধ্যে থাকা সব ভেজাল মিটিয়ে নেয়। আর আসার সময় গুয়ন সখনের হাতের ব্যথাটাও ঠিক করে দেয়, যার জন্য সখন খুব খুশি হয়। তো আজ একটা খুবই শকিং টুইস্ট রিভিল হয় গুয়নের স্বপ্নে। সে দেখে এতদিন যে উলসিম নামের মেয়েকে সে স্বপ্নে দেখতে পেত, সে আর অন্য কেউ নয় বরং দহি। আর দহি হচ্ছে উলসিমের পুনর্জন্ম। সেখানে গুয়ন দেখে সে দহিকে অর্থাৎ উলসিমকে খুন করেছে। এখন আসলেই কি সে তাকে খুন করেছে নাকি কাহিনী অন্য কিছু? আর এখান থেকে শুরু হয় আমাদের দ্বাদশ পর্ব। আর দ্বাদশ পর্বে দেখা যায় রক্তে ভিজে আছে উলসিম, আর গুয়নের হাতে এসে পড়ে উলসিমের গলায় থাকা সেই ক্রস লকেটটা, যা বর্তমানে গুয়নের গলায়। এই স্বপ্ন দেখার পরে উঠে পড়ে গুয়ন আর অনেক কান্না করতে থাকে দহির দিকে তাকিয়ে, আর বলতে থাকে তার মানে আমি তোমাকে খুন করেছিলাম। এই ব্যাপারটা গুয়নকে অনেক বেশি কষ্ট দেয়। তারপর আমরা গুয়নের অতীতের সম্পূর্ণ কাহিনীটা দেখতে পাই, যেখানে দেখা যায় গুয়নের নাম ছিল ইয়োসাং। সবাই তাকে ইয়াং মাস্টার বলে রাখতো, সম্মানও করত। সে ছিল রাজ পরিবারের সন্তান, তবে সে ধনী পরিবারের ছেলে ছিল বলেই হয়তো পড়ার মধ্যে কোনো ইচ্ছাই ছিল না, তাই প্রতিদিনই পড়াশোনাতে ফাঁকি দিয়ে সে পালিয়ে আসতো। আজও সেই রকম করে চলে আসে একটা জায়গায় যেখানে উলসিম তার প্র্যাকটিস করছিল। উলসিমকে দেখেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে ইয়োসাং। তবে উলসিম ইয়োসানকে দেখা মাত্রই তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু ইয়োসান তাকে আটকে দেয় আর বলে আমি দুঃখিত তোমার অনুশীলনে বাধা দিয়েছি, আসলে আমার পড়াশোনা করতে ভালো লাগে না, তাই এখানে পালিয়ে এসেছি। তবে উলসিম বেশিক্ষণ তার বকবক না শুনে সেখান থেকে চলে যায়। আর তখন ইয়োসানকে তার সার্ভেন্ট এসে বলে ওই মেয়েটার নাম উলসিম, আর সে ধনী লোকদের সামনে ডান্স করে, এটাই তার কাজ। তারপর থেকেই দেখা যায় ইয়োসান নিয়মিত এখানে আসে উলসিমের সাথে কথা বলতে, গল্প করতে থাকে। এরকম চলতে চলতে একদিন উলসিমকে সে প্রপোজ করে বসে। তখন উলসিম বলে আমাদের মতো মেয়েকে কখনো ভালোবাসা বাঁচাতে পারবে না, আর আমি কখনো তোমার জীবন সাথীও হতে পারবো না। তোমার জন্য নাচ করতে পারবো কিন্তু ভালোবাসা না। ইয়োসান বলে
আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমাকে প্রমাণ করে দিব ভালোবাসা তোমাকে সবকিছু থেকে বাঁচাতে পারবে, আর আমি তো তোমাকেই বিয়ে করব, আমরা একসাথে খুব ভালো থাকবো, দেখে নিও। উলসিম বলে আমি তোমাকে কখনোই বিয়ে করতে পারবো না, কারণ আমি নিচু জাতের মেয়ে আর গরিব ঘরে, তাই আমাদের বিয়ে কখনোই সম্ভব না। আসলে তখনকার সময় নিয়ম ছিল নিচু জাত কখনো বড় জাতের সাথে বিয়ে করতে পারবে না, তাহলে গ্রাম থেকে তাকে মেরে ফেলা হতো। তারপর উলসিম ইয়োসানকে বলে আমাকে এই গ্রামে কেন পাঠানো হয়েছে জানো? আমার এক বান্ধবী ছিল, সে একজন ধনী ছেলেকে ভালোবেসে ফেলে, তখন তাকে মেরে ফেলে আমাদের মাস্টার, আর পরে আমাকে তার সামনে নাচ করতে বললে আমি নাচিনি, যার জন্য আমাকে আমার গ্রাম থেকে বের করে দেওয়া হয়। তাই আমি এটা বিশ্বাস করি যে ভালোবাসা সবসময় মানুষকে দুর্বল করে, ভালোবাসা কখনো জীবন বাঁচাতে পারে না, বরং জীবনকে বরবাদ করে দেয়। সেখানে আবারও ইয়োসান তাকে কনভিন্স করে আর বলে আমি তোমাকে প্রমাণ করে দিব যে ভালোবাসা সবসময় মানুষকে বরবাদ করে না, আর আমি যদি ভুল প্রমাণিত হয়ে যায় তাহলে সেই বরবাদই আমি খুশি মনে গ্রহণ করে নিব। উলসিম আর তখন কিছুই বলে না, সেখান থেকে চুপচাপ চলে যায়। একদিন উলসিমের কাছে ইয়োসান একটা খ্রিস্ট ধর্মের বই নিয়ে আসে আর বলতে থাকে এই যে দেখো, এখানেই তো লেখা আছে ধনী গরিব সবাই এক, তারাও একে অপরের সাথে থাকতে পারবে, এখানে তো পাপের কিছু নেই। এটা দেখে সহজ সরল উলসিম আর বাস্তবতা না দেখা ইয়োসান খুব বেশি খুশি হয়ে যায়, আর তারপর থেকেই তারা লুকিয়ে লুকিয়ে খ্রিস্টান ধর্ম অনুসরণ করতে থাকে। ইয়োসান উলসিমকে বলে আমি একটা পরীক্ষা দিব, আর সেখানে পাশ করতে পারলে আমি এই সমাজকে বলে দিব আর আমরা বিয়েও করতে পারবো। অন্যদিকে ইয়োসানের সার্ভেন্ট ইয়োসানের বাবাকে বলে দেয় ইয়োসান উলসিমকে ভালোবাসে, তাদের মাঝে সম্পর্ক চলছে, আর সে এখন খ্রিস্টান ধর্ম অনুসরণ করছে। সে এই সবের জন্য বলেছে কারণ তখন কেউ খ্রিস্ট ধর্ম পালন করলে তাকে হাইজার্কের অফিসিয়ালরা প্রাণে শেষ করে দিত। এদিকে ইয়োসানের পরীক্ষা দিতে যাওয়ার আগে উলসিমকে তার ক্রস লকেটটা দেয়। উলসিম বলে তুমি না ফেরা পর্যন্ত আমি এটা খুলবো না, আর আমাকে কখনো ভুলে যেও না। ইয়োসান বলে আমি নিজেকে ভুলতে পারবো কিন্তু তোমাকে না। তারপর সে পরীক্ষা দিতে শহরের বাইরে চলে যায়। এদিকে সব জায়গায় হাইজার্কের অফিসিয়ালরা সব খ্রিস্টানদেরকে খুঁজে খুঁজে মারছিল। এখন ইয়োসানের বাবা বুদ্ধি করে নিজেদের বাঁচাতে ফাঁসিয়ে দেয় উলসিমকে। তারপর উলসিমকে আটক করে অনেক টর্চার করা হয়, কিন্তু সে কারো নামেই কিছুই বলে না। আর এদিকে ইয়োসান তার পরীক্ষায় পাশ করে আর এতে সে খুব খুশি হয় আর গ্রামে ফিরতে থাকে, কারণ তার মনে তো একটাই আশা, সে উলসিমকে বিয়ে করবে। কিন্তু সে এখানে এসেই জানতে পারে উলসিমকে বেঁধে রাখা হয়েছে মারার জন্য। এটা শুনেই সে অনেক ভয় পেয়ে যায় আর দৌড়ে আসতে থাকে যাতে সে উলসিমকে বাঁচাতে পারে, কিন্তু যখন সে ওই স্থানে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। উলসিম মাটিতে পড়ে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছিল, আর ইয়োসান আসার পরে উলসিম ইয়োসানের কোলে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তখনই ইয়োসান অনেক রেগে যায় আর তলোয়ার দিয়ে সেখানে উপস্থিত ভালো খারাপ সবাইকে মেরে ফেলে, আর বলে যেই গডকে আমি এত বিশ্বাস করেছি সে যেহেতু আমার ভালোবাসাকেই রাখতে পারেনি, তাহলে আমিও স্বর্গে যেতে চাই না, কারণ যদি সেই স্বর্গে গড থেকে থাকে। আর এই বলে ইয়োসান তার গলাতে তলোয়ার চালিয়ে দেয় আর সেও সেখানেই মারা যায়। তারপর থেকে সে একজন ঈশ্বরের বিশ্বাসী থেকে হয়ে যায় একজন ডেমন। আর এসব দেখার সাথে সাথে আটকে ওঠে গুণ আর খুব কান্না করতে থাকে আর দহিকে বলতে থাকে আমার জন্যই তুমি মারা গিয়েছিলে, আমার ভাগ্যের জন্য তোমার সেদিন মৃত্যু হয়েছিল, আমাকে ক্ষমা করো। এরপর দহি উঠে তাকে বলে কি হয়েছে, এমন করছো কেন, কি সমস্যা আমাকে বলো। গুয়ন বলে না, একটা স্বপ্ন দেখেছি আমার মানুষ জীবনে। দহি তখন বলে তার মানে তোমার স্মৃতি ফিরে এসেছে। গুয়ন বলে কিছু কিছু। দহি তখন জিজ্ঞেস করে তো কি দেখলে তুমি, আমিও জানতে চাই, তুমি কেমন মানুষ ছিলে। গুয়ন তখন বলে আমি দেখেছি উলসিম নামের একটা মেয়েকে আমি খুব ভালোবাসতাম। দহি তো এটা শুনে খুবই জেলাস ফিল করে আর বলে ও তো সে কেমন দেখতে, নিশ্চয়ই খুব সুন্দরী, যাই হোক তাতে আমার কি, তোমাদের তো নিশ্চয়ই হ্যাপি এন্ডিং হয়েছিল। তারপর গুয়ন আর কিছুই না বলে চুপচাপ সেখান থেকে ওয়াশরুমে চলে আসে। আর সে তো নিজের প্রতি অনেক বেশি রেগেছিল যে সে তার ভালোবাসা মানুষকে বাঁচাতে পারেনি, সে নিজেকেই তার মৃত্যুর জন্য দায়ী করতে থাকে। এরপর গুয়ন চলে আসে সেই ভিক্ষুক মহিলার বেশ ধারণকারী গডের কাছে আর তাকে বলতে থাকে আমি স্বর্গে যেতে চাইনি, তাই আপনি আমাকে ডেমন বানিয়েছিলেন তাই তো। তখন সে বলে হ্যাঁ, কারণ আমার একজন দরকার ছিল মানুষকে মারার জন্য, আর তুমি তার জন্য পারফেক্ট, কারণ তুমি মানুষকে ঘৃণা করতে আর তোমরা আবারও এক হয়েছো এই জন্মে, তাই হতে পারে সে আগের ভাগ্য আবারও পুনরাবৃত্ত হবে। এই কথায় গুণ খুবই রেগে যায়। এরপর সে বগিওকে তার আগের জীবনের সম্পর্কে বলে। এসব শুনে বগিও বলে তার জন্যই আপনি দহির সাথে দেখা করার পর ওই ট্যাটু ট্রান্সফার হয়েছে, কারণ আপনার আর তার ভাগ্য আগে থেকেই জুড়ে ছিল। এদিকে দেখা যায় সুকমিনের স্ত্রী দোগিয়ং এর সাথে দেখা করতে আসে। দোগিয়ং তার মাকে বলে আচ্ছা মা, আমার সাথে বাবা কি কি করতো তুমি সব জানতে, তুমি দেখতে সে আমাকে দিনের পর দিন কিভাবে টর্চার করতো, তারপরও তুমি আমাকে একবারও সাপোর্ট করনি কেন। তার মা তখন বলে কারণ তুমি তোমার বাবার কথা শোনোনি, তাই তোমাকে তোমার বাবা শাস্তি দিয়েছে। এসব শোনার পর খুবই হাইপার হয়ে যায় দোগিয়ং, যার ফলে সে আত্মহরণ করে সেখানে মারা যায়। এই সব কিছুতে তার মাও খুব ভেঙে পড়ে, কিন্তু দেখা যায় ছেলে মারা যাওয়াতে সুকমিনের এতটুকু খারাপ লাগে না। সে কান্না করে ঠিকই, কিন্তু সেটা ফেক। আর এরপর সে উল্টো দহিকে মানা করে এইসব বিষয়ে যেন সে বাইরের কোনো কথা না বলে, কারণ এটা তাদের কোম্পানির জন্য ক্ষতিকর। এসব শুনে দহি খুবই রেগে যায় আর বলতে থাকে এটা কি কোম্পানি নিয়ে কথা বলার কোনো সময়, আপনার ছেলে মারা গেছে আর আপনি এখন কোম্পানি নিয়ে পড়ে আছেন। এসব বলেই দহি সেখান থেকে রেগে চলে যায়। অন্যদিকে রাতের বেলা দহি আর গুয়ন আসে চীনের পারফরমেন্স দেখতে। সেখানে সে উলসিম অর্থাৎ দহির আগের জন্মের কথা মনে করে খুব ইমোশনাল হয়ে যায়। দহিও এটা খেয়াল করে আর তাকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো। গুয়ন বলে আমি যখন মানুষ ছিলাম তখন আমি অনেক মানুষকে মেরে ফেলেছি যারা আমাকে ভালোবাসতো আর আমি যাদেরকে ভালোবাসতাম। দহি বলে তার কারণ। গুয়ন জানায় তার কারণ তারা আমার ভালোবাসাকে মেরেছে, আর আমি যদি তাকে আমার ভালোবাসার কথা না বলতাম তাহলে হয়তো সে বেঁচে থাকতো, তাকে এত যন্ত্রণা পেতেই হতো না। আমি আসলে ভালো না, আমি সবার জীবনে অশান্তি আনার মতো
একজন, তোমার জীবনও আমার জন্য এলোমেলো হয়ে গেছে, তুমিও আমার জন্য ধ্বংস হয়ে যাবে, দেখে নিও। দহি বলে, তুমি আমার সাথে না থাকলে বরং আমি ধ্বংস হব, তাই আমি চাই আমরা দুজন একসাথে থেকেই কষ্ট পাই, দুঃখ পাই, শেষ হয়ে যাই, যাই হয়ে যাক না কেন একসাথে থেকেই যেন হয়। তারপর গুণ তার কথায় অনেক খুশি হয় আর তারা হাত ধরে ভাবতে থাকে এবার নিশ্চয়ই তাদের ভালোবাসার সুন্দর একটা এন্ডিং হবে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা সেই রাতের দৃশ্য দেখি যখন দহির বাবা মা অ্যাক্সিডেন্ট হয় আর সেখানে উপস্থিত হয় ম্যাডাম জু। তো ম্যাডাম জু সেখানে ডেভিলকে দেখে আর আমরা দেখি সে অন্য কেউ নয় বরং গুণ। আর এখানে শেষ হয় আমাদের দ্বাদশ পর্ব। এই ডেমন সিরিজের আর মাত্র একটা ভিডিও নিয়ে আসবো যেখানে শেষের 4টি পর্ব দিয়ে এই সিরিজের সমাপ্তি ঘটাবো। আর আমরা কিন্তু আরেকটি রোমান্টিক কোরিয়ান সিরিজ শুরু করেছি, যারা দেখোনি উপরের আই বাটন থেকে দেখে নাও। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও যেন আমি ভিডিও আপলোড করলে তোমার কাছে আগে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, বাই।